প্যাংগং লেক, ওই দিকটা হচ্ছে চায়না। ভারতের সর্বোচ্চ লবণাক্ত হ্রদ। কেন এত নোনতা হয়? কারণ এর মধ্যে অনেক খনিজ পদার্থ রয়েছে। অলিভ অয়েল। আর এখানের এই যে বালি না, এই বালি মনে হচ্ছে মুড়ি ভাজা যাবে। ওই দূরে রয়েছে প্যাংগং লেক, আমাদের এই রকম জায়গায় রাখছে। এই ধোয়া ওঠা বিরিয়ানি একেবারে প্যাংগং লেকে উঠলো। এই যে ওরে বাবা, ডাকতে ডাকতে উঠছে, দারুণ লাগছে। এগুলোকে বলা হয় ব্যাকট্রিয়ান উট। প্রত্যেকটা উটের এই একটা দুটো গুঞ্জ, আর এটা হচ্ছে ছানা। আরে এই অভিজ্ঞতা তো নিতে হবে। এই খাওয়া আমার চিরকাল মনে থাকবে। টাকা পয়সা ধন সম্পদ না জড়ো করে এখান থেকে কিছু পাথর জড়ো করে নিয়ে যান। সামনে একবার দেখুন এই কালারফুল পাহাড়। গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে মে, আর এখন টাইম হচ্ছে সকাল 8:45। এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকে হুন্ডার মরুভূমিতে ক্যামেল সাফারিতে। সকাল 9টা থেকে ক্যামেল সাফারি শুরু হয়ে যায়। এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। ব্রেকফাস্টে রয়েছে আলুর দম, কচুরি, বোঁদে। আমাদের হোটেল থেকে হুন্ডার ওই 6 থেকে 7 কিলোমিটার দূরত্বে। লাদাখ ভ্রমণের 6টি ভিডিও অলরেডি পাবলিশড করেছি, আর আজকে 7ম ভিডিও হচ্ছে। আজকের পর্বে প্রথমে হুন্ডার মরুভূমি ঘুরে চলে যাব প্যাংগং লেকে। আর আমাদের এই ট্যুর পরিচালনা করছেন বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। আমরা পৌঁছে গেছি হুন্ডার। এই আমার এইদিকে সমস্ত বালিয়াড়ি রয়েছে, 2 কুঞ্জলা উটও রয়েছে ওই সামনে, ওখানে উটগুলো থাকে। এই উট সাফারি সকাল 9টা থেকে শুরু হয়। 2 কুঞ্জলা উট, এগুলো আসলে মধ্য এশিয়ার উট। ভাইয়া চলো চেটেগা ওদার। এগুলোকে বলা হয় ব্যাকট্রিয়ান উট। এই যে খারদুংলা পাস হয়ে যে ব্যবসা বাণিজ্য চলতো বহু প্রাচীনকালে, তখনই এই উটের উপর চড়ে সব ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু বেশ বড় একটা, দেখে বোঝা যায় না। 500 पर पर्सन 500। कितना दूर ले जाएगा भैया? 15 मिनट का राइड होगा। 15 মিনিট। প্রত্যেকটা উটের এই একটা দুটো গুঞ্জ, আর এটা হচ্ছে ছানা। একেও ছোট থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। উট সাফারি মাত্র 15 মিনিট হবে, 500 টাকা পার হেড। তো এটা একটু কস্টলি, 500 টাকাটা অনেকটা বেশি মনে হয়। রাজস্থানে আমি চড়েছিলাম, রাজস্থানে ওটা 100 টাকা 200 টাকা এরকম নিচ্ছিল, এবং 15 মিনিট না, ওখানে প্রায় ঘন্টাখানেক তার উপরে এই উট সাফারি করায়। আর এই উটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একসঙ্গে অনেকগুলো ছাড়ে, এই যে এইভাবে, ঠিক এইভাবে চলবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মাত্র একজন নিয়ে যাচ্ছে। আচ্ছা, ডান্ডা ডান্ডা ভুলে গেছে ভাইয়া, এলো। ও থ্যাংক ইউ ভাই। হ্যাঁ থ্যাংক ইউ। নুব্রা ভ্যালিতে যদি বিখ্যাত কিছু থেকে থাকে তাহলে হচ্ছে এইটা। দে দু क्या? একটা উট কিভাবে ওঠে সেটা ভালো করে দেখুন। এই উট প্রথমে সামনে ঝুঁকলো, তারপরে পেছনটা তুললো, এবার সামনেটা তুললো। একজন 3টে নিয়ে যাচ্ছে। এইরকম উট সাফারি এই রাজস্থানেও আমার হয়নি। 2 কুঞ্জওয়ালা উট, তাই কুঞ্জি গেছে নষ্ট হয়ে। ভালো করে ধরে রাখতে হবে। আর এখানকার উট ওই রাজস্থানে ওরকম না, অত ইজি না। ন্যাচারালভাবে এই বালিয়াড়িগুলো তৈরি হয়েছে। এই যে বালি, সাদা রূপালি বালি, এই বালিটা কিন্তু রাজস্থানে নয়, রাজস্থানের বালি আলাদা। এখানে মানে ভিডিও করতেই ভয় লাগছে। এই যে উট, এই উটে রাজস্থানে এত সুন্দর করে করেছিলাম। যাই হোক, ভালো লাগছে অবশ্যই। এই অভিজ্ঞতা তো নিতে হবে। এই উটের সঙ্গে একটা প্রাচীনত্ব জড়িয়ে রয়েছে। সেই প্রাচীনকালে যখন মানুষ ব্যবসা বাণিজ্য করতো, সিল্ক রুট বা সিল্ক রোড হয়ে, খারদুংলা হয়ে চীন ভারতের মধ্যেও ব্যবসা বাণিজ্য চলতো, বিভিন্ন দেশের মধ্যে এই রুট বরাবর। তখন কিন্তু একমাত্র ভরসা ছিল এই 2 কুঞ্জওয়ালা উট, যেটা মধ্য এশিয়া থেকে এখানে এসেছিল, এবং ব্যাকট্রিয়ান উট। এবং সেই উটের মধ্যেই কিছু প্রজাতি এখনও এখানে রয়ে গেছে, এবং এটা একমাত্র এই নুব্রাতেই পাওয়া যায়। আমরা এখন রয়েছি বালিয়াড়ির উপরে, নুব্রা ভ্যালির বালিয়াড়ি। আর এখানে যে নদীটা গেছে ওটা হচ্ছে শায়ক নদী। আর আমাদের চারিদিকে যে পর্বত শৃঙ্গগুলো দেখছেন, এগুলো সবই হচ্ছে কারাকোরাম রেঞ্জের। পাঁচশো টাকা আর 700 টাকায় আর একটু দূরে নিয়ে যায়, কিন্তু ঠিক আছে, 500 টাকা হলেই হয়ে যাবে।
এই এখানে কাটা জাতীয় গাছ রয়েছে, বালিয়াড়িতে যা থাকে আর কি। এই এখান থেকে ঘুরিয়ে নিল ওই বালিয়াড়িটা। এখন এখানে দাঁড় করিয়ে আমাদের জাস্ট ছবিটা তোলা হবে, সব একসঙ্গে ঘুরছে, ঘুরে ছবিটা তোলা হবে। যে আমাদের উঠে করে নিয়ে এসেছিল তিনিই কিন্তু সব করে দিচ্ছেন। দারুণ অভিজ্ঞতা হচ্ছে এই নুব্রাতে আসলে, এটা অবশ্যই করতে হবে। অসাধারণ দুই কুঞ্জলা ব্যাকট্রিয়ান এই উট, নুব্রা ভ্যালির এই যে 11,000 ফিট উচ্চতায় চারিদিকে বরফ ঘেরা রয়েছে, তার মধ্যে এই রকম বালিয়াড়ি, আর সেই বালিয়াড়ির মধ্যে এই উট সাফারি, এটা কিন্তু কল্পনা করা যায় না। এই উট সাফারি এটা একবার করতেই হবে লাইফে। এই আবার আমরা একসঙ্গে রওনা হয়েছি। প্রথম ভেবেছিলাম হয়তো উটগুলো বেশি অশান্ত, এখন দেখছি খুব একটা অশান্ত না, শান্ত আছে বেশ। এখন আমরা এই যে 3 জন ব্যবসাদার মানুষ, আমরা এখন এই রুট দিয়ে সোজা চলে যাব পাকিস্তান, চীন, ঘুরে আবার ভারতে ফিরে আসব। আর আমাদের এই যে যা কিছু অ্যারেঞ্জমেন্ট করছে যে শুভজিৎ ভাই নিজে সবসময় থেকে আমাদের গাইড করছে, আর নিজে হেঁটে হেঁটে আমাদেরকে দেখভাল করছে। এটা ভালো লাগছে ভাই। এই আবার রেগে যাচ্ছে কেন রে ভাই? আমি যে উটটা উঠেছি এর বয়স কিন্তু এখানে সব থেকে বেশি। আর সামনে দেখা যাচ্ছে প্রচুর উট সারিবদ্ধভাবে এরা এখন এখান থেকে রওনা হবে। এই আবার রওনা হয়েছে একটা গ্রুপ, এইভাবে গ্রুপে বেঁধে দিয়ে এইখানে এই ব্যাকটেরিয়ান উটগুলো চলে। কেমন লাগছে? এই কেমন লাগছে তোর? এই যে উটগুলো দেখছেন এগুলো সব একসঙ্গে রয়েছে, এর মধ্যে ছোট বাচ্চা রয়েছে, বড় রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, সব এরা একটা ফ্যামিলি অনুযায়ী থাকে। এই যে এইখানে যেগুলো বসে আছে সব কিন্তু একটা ফ্যামিলি, যেখানে বাচ্চা থাকবে, মা থাকবে, বাবা থাকবে, সবাই থাকবে। এবং এই বাচ্চাদেরও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হয়, না হলে কিন্তু যায় না। এবার এই যে উট এটা কিভাবে নামায় তার আমি একটা নমুনা দেখাচ্ছি, কিভাবে নামাচ্ছে। এই যে কিভাবে নামাচ্ছে একটা উট, আমি সেটা দেখাই। এই 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 হয়ে গেল একটা উট নামালো এইভাবে। আর আমি এখানে এই নুব্রার এক ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি। ভাইয়ার নাম क्या है भैया? शेरास मेहदी। शेरास मेहदी। कितने ये ऊँट है आपका? हमारा 4 ऊँट। 4। वो फैमिली में रहता है? हाँ, फैमिली में, पूरा फैमिली में रहता है। एक साथ ही जाता है? हाँ, एक साथ जाता है, एक साथ आता है, एक साथ खाता है। তো এই ভাইয়ার সঙ্গে সঙ্গে বসে আছি, দাদার সঙ্গে। দাদায় উট চালায়। এ উট কাহা কাহা মিলতা है? ये सिर्फ हुंडर विलेज में, वर्ल्ड में आपको मंगोलिया में मिलेगा, मंगोलियानी में। इंडिया में आपको कहीं नहीं मिलेगा, नुब्रा वैली में मिलेगा सिर्फ। এই 11,000 ফুট উপরে এসে মরুভূমির বুকে এই একটা কল রয়েছে। ঠান্ডা জল, বিরাট ঠান্ডা জল। কিন্তু কেমন টেস্ট? এইরকম প্রচুর বালিয়াড়ি এখানে রয়েছে। এই যে বালিয়াড়ি এগুলো সবই প্রাকৃতিকভাবেই এখানে তৈরি হয়েছে। মূলত এখানে হাওয়ার দাপটটা এত বেশি কারণ এই যে দিগন্ত বিস্তৃত খোলা জায়গা, আর খোলা জায়গায় বায়ুর কার্য সব থেকে বেশি হয়। যেমন ঠিক মরুভূমিতে হয় তেমনি এখানেও হয়েছে। কিন্তু রাজস্থানের মরুভূমির সঙ্গে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে 11,000 ফুট উচ্চতায় এবং উপরে যত পর্বত রয়েছে সব বরফ জমে রয়েছে, আর এখানে হাঁটাচলা করতেও কষ্ট হয়। কত নিচ্ছে, কত করে নিচ্ছে? এগুলো 100 টাকায় 5টা মারতে দেবে আপনাকে, আর যদি ঠিক হলুদের মধ্যে লাগাতে পারেন তাহলে আরও 2টো এক্সট্রা। এখন সময় হচ্ছে সকাল 10:30। আমি এখনও রয়েছি এই হুন্ডার থেকে এখন আমি চলে যাব প্যাংগং লেকে, সেই বিখ্যাত প্যাংগং লেক। লাদাখ আসলে প্যাংগং লেক তো যেতেই হবে। এই আমাদের পরপর গাড়িগুলো সাজানো রয়েছে। টাটা নুব্রা, চলেছি প্যাংগংয়ে। হুন্ডার মরুভূমি থেকে প্যাংগং লেকের দূরত্ব 165 কিলোমিটার, যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। সকাল 8টায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর যাওয়ার পথে রাস্তায় দুপুরের আহার কোথাও করে নেব, কারণ রান্না করা খাবার গাড়িতেই সঙ্গে রয়েছে। লে থেকে সিয়াচেন যাওয়ার পথে আমরা যে রোড ধরে গিয়েছিলাম এখন উল্টো দিকে সেই রোড ধরে এগোচ্ছি। এই রোডে বেশ খানিকটা যাওয়ার পরে তারপর রোড বেঁকে যাবে বাদিকে, সেই রোডে যেতে হবে প্যাংগংয়ে। এই রোডেই আমরা লে থেকে এসেছিলাম। এখানে লেখা আছে শায়ক ভ্যালি, শায়ক নদী। এখান থেকে মানে ভিউ দেখে, এই ভিউটাই দেখছে সবাই ওখান থেকে। আসলে সারা রাস্তা জুড়ে এত সুন্দর ভিউ যে কোনো জায়গায় দাঁড়ালেই আপনাকে ভিউ পয়েন্ট মনে হবে। বেশ কিছুদিন হলো লাদাখের গড় 3000 মিটার উচ্চতায় ঘুরে বেড়াচ্ছি। ক্লান্তি তো আছেই, কিন্তু লাদাখের বৈচিত্র্যময় রূপ ক্লান্তিকেও ছাপিয়ে যাচ্ছে। কখনো রিভার ক্রসিং,
তো কখনো পাহাড় কেটে টানেল, ধসে পড়া পাথরময় রাস্তা পেরিয়ে শায়ক নদীর রিভার বেডে লাদাখের চির চেনা সোজা কালো পিচের রাস্তা এভাবেই পৌঁছাই আগাম গ্রামে। এইখানে মনে হয় শায়ক নদী অনেক ছোট হয়ে গেছে, আগাম। এইটা সম্ভবত চেকপোস্ট। এখানে একটা জংশন মতো খাওয়া দাওয়ার আর কি। প্রচুর বাইকার আজকে দেখা মিলছে। আমরা এখন আগাম গ্রামে এসে দাঁড়িয়েছি। এখানে প্রচুর বাইকাররা রয়েছে, কিছু দোকানপাট আছে, মানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে এখান থেকে করা যেতে পারে। টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এখানে। শায়ককে বাদিকে রেখে আবার পথ চলা শুরু। লাদাখের প্রতিটি স্পট অন্য স্পট থেকে 150 থেকে 200 কিলোমিটার দূরে। গ্রামগঞ্জের দেখা মেলে 50 কিলোমিটার দূরে। না জল না খাবার, কোনো কিছুই পথে পাওয়া যায় না। কষ্ট তো আছেই, তবুও লাদাখ ভ্রমণ সবারই স্বপ্ন। কিন্তু কেন, তা বিগত কয়েকটা এপিসোড দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমাদের গাড়ি এখন এখানে দাঁড়িয়ে গেল। এদিকে স্রোতস্বিনী শায়ক নদী বয়ে যাচ্ছে, আর তার উপরে একটা ব্রিজ আছে। আর চারদিকটা মানে অসাধারণ সুন্দর একটা জায়গায় আমাদের দাঁড় করানো হয়েছে। তার কারণ এখানে আমাদের দুপুরের খাবার খাওয়ানো হবে। এখান থেকে খালসার 50 কিলোমিটার, খালসার 50, আর প্যাংগং এখান থেকে সম্ভবত 70 কিলোমিটার থাকতে পারে। এখানে পরিষ্কার রয়েছে 1 ভেহিকেল অ্যাট এ টাইম, কিন্তু সেই নিয়ম এখানে মানা হচ্ছে না। আর এখানের এই যে বালি না, এই বালি মনে হচ্ছে মুড়ি ভাজা যাবে, একদম গরম হয়ে গেছে এখানকার বালি, এই শায়ক নদী পাড়ের। আর এইগুলোই কিন্তু আমরা নুব্রা ভ্যালিতে বালিয়াড়িতে এই বালিই পেয়েছিলাম। আমাদের যারা ছিল সব থালাগুলো নিয়ে নামছে, এই থালাগুলো আমাদের দেওয়া হয়েছিল। এই এমন জায়গায় নামিয়ে খাচ্ছ যে জায়গাটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এখানটায় নদীর ধারে খুব সুন্দর জায়গা হয়। এখানে কিন্তু নানান কালারের পাথর রয়েছে। আর এই যে নদীর জল, শায়ক নদী খুবই স্বচ্ছ এবং তীব্র গতিতে বয়ে যাচ্ছে। ও শায়কের জল কি ঠান্ডা, কি নিদারুণ সুন্দর এই জায়গা। আর এইখানে মনে হয় সারাদিন শুয়ে বসে থাকি। আর এইখানে এই যে হাজারো পাথর, নানান রঙের এবং নানান ধরনের পাথর, এইগুলো কুড়িয়ে একটা দিন কাটিয়ে দিই। আহারে, ও পৃথিবী, তুমি কত কিছু দিয়ে রেখেছো আমাদের জন্যে, আমরা শুধু ভোগ করতে পারছি না। দুপুরের আমাদের মেনু রয়েছে সাদা ভাত, ডাল, এটা কি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সঙ্গে বড় বড় মাছ, চাটনি। যে থালাগুলো এই যে আমাদের দিয়েছিল, সেই থালা নিয়ে এইভাবে দাঁড়াতে হবে, পরপর আমরা খাবারগুলো পেয়ে যাব। এই সব খাবার নেওয়া হচ্ছে। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, এরা আমি দেখেছি অন দ্য ওয়েতে এমন এমন সুন্দর জায়গায় দাঁড় করিয়ে খাওয়ায়, এটা আমার আরও বেশি ভালো লাগে। এখন এখানে বসে খেয়ে নিই, এই খাওয়া আমার চিরকাল মনে থাকবে। আর এইখানে এত বড় বড় মাছের পিস দিয়েছে। এখন বাজে হচ্ছে বিকেল 4টে বেজে গেছে। এখন আমরা এসে দাঁড়িয়েছি দুরবুকে। এই দুরবুক থেকে একটা রাস্তা সোজা এদিকে খারু হয়ে চলে গেছে লের ওদিকে, আর আমরা এই দিকে চলে যাব এখন প্যাংগংয়ের দিকে। এখান থেকে প্যাংগং লেক আর মাত্র 40 কিলোমিটার আছে। তো এই দুরবুক বিরাট একটা জমজমাট জায়গা আর কি, এদিককার বিরাট বড়। এখানে একটু চা পান করে ফ্রেশ হয়ে আবার রওনা দেবো। আর এইখানে এই যে দুই ভাই খাচ্ছে আর হাসাহাসি করছে। क्या है बोलो भैया, आपका घर इधर ही है? हाँ जी। আর একজন এই হ্যালো। এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখন এখান থেকে চা পান করবো। দুর্ভোগ জায়গাটা এত সুন্দর না, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর সেখানে বরফ জমে আছে। আর এতটা জার্নি করার পর এখানে এক কাপ চা না খেলে হচ্ছে না, একদম মাথাটা ধরে আছে। দুর্ভোগ ছেড়ে আবার আমরা এগিয়ে যাচ্ছি। এখন ল্যান্ডস্কেপ অনেকটাই চেঞ্জ হয়েছে। এই যে প্যাংগং লেক মোট 134 কিলোমিটার দীর্ঘ। 134 কিলোমিটার দীর্ঘ এই লেকের মাত্র 40% রয়েছে ভারতে, আর 50% চীনের মধ্যে। 10% নিয়ে কিন্তু গণ্ডগোল লেগেই থাকে, যে চীন না ভারতের। আমরা এখন তাংশে চেকপোস্টে রয়েছি, আর এখন ড্রাইভার বাবু গেলেন চেকপোস্ট। এটা এই চেকপোস্টে উনি কজন মেল কজন ফিমেল আছে হিসাব নিয়ে ওখানে চলে গেলেন। এই তাংসে থেকে প্যাংগংয়ের দূরত্ব রয়েছে আর প্যাংগং 33। এই তাংসে থেকে আমাদের এখানে টিকিট লাগলো পার হেড 10 টাকা করে, যারা এই গাড়িতে আছে তাদের। যত প্যাংগংয়ের এদিকে এগোচ্ছি ল্যান্ডস্কেপ কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে। শায়ক নদী আর আমরা এখন দেখতে পাচ্ছি না,
এ সাইডে ভ্যালি শুধু। এই সায়ক নদী কিন্তু একসময় প্যাংগংয়ের সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীতে নদীর গতিপথ চেঞ্জ করেছে বা অন্য কোনো ভৌগোলিক কারণে সায়কের সঙ্গে কিন্তু প্যাংগংয়ের আর কোনো যোগাযোগ নেই। যাই হোক, প্যাংগংকে আমরা প্রথম দেখব প্যাংগংয়ের পশ্চিম দিকটা, কারণ পশ্চিম দিকটাই রয়েছে ভারতের মধ্যে আর পূর্ব দিকটা চীনের মধ্যে। আর এইদিকে কারেন্টের আর কোনো ব্যবস্থা নেই, এই সোলার প্যানেলগুলো বসানো রয়েছে, এই যে সোলার সেলগুলো। লাদাখে যা রোদ থাকে না, এই রোদে এই সোলার প্লেটগুলো বেশ কাজে দেয়। বিরাট উঁচু পর্বত সামনে, মনে হচ্ছে সামনেই প্যাংগংয়ের হয়তো দেখা পাবো। প্যাংগং যাওয়ার রাস্তা কিন্তু একেবারে মন ভরিয়ে দেয়, এত সুন্দর নীল আকাশ, কালো পিচের রাস্তা আর দুদিকের এই পাহাড় এবং ভ্যালি। বাইকারদের বিরাট দাপট। প্যাংগং 21, এখনও 21 কিলোমিটার বাকি। প্যাংগং যাওয়ার আগে এই ঘাসের এখানে প্রচুর ইয়াক, এই দেখুন সব ঘাস খাচ্ছে, ইয়াক, প্রচুর ইয়াক। এই এখানে রয়েছে এই যে ওয়াইল্ড হর্স কিয়াং। এই একটা ধুলিঝড় হচ্ছে এখানে, এই যে ধুলিঝড়, এই কিন্তু বিরল দৃশ্য, দেখা যায় না। আর এ পাশে রয়েছে কিয়াং, ওয়াইল্ড ডাঙ্কি, এই প্রচুর এখানে। পাহাড়ও এখানে নানান রঙের হয়েছে। সামনে একবার দেখুন এই কালারফুল পাহাড়। আচ্ছা, এইখান থেকে আর বাকি আছে 8 কিলোমিটার। কি কালার দেখুন, প্যাংগং যাওয়ার রোড, পর্বতের কতগুলো কালার রয়েছে দেখুন এখানে, কালারফুল একেবারে। আর বাঁদিকেও তো বালিয়াড়ি মনে হচ্ছে, এইদিকে বালিয়াড়ি, মানে মরুভূমিময় এক অঞ্চল। তবে এই দিক থেকে প্যাংগং ঢুকতে প্রথম যে গ্রামটি পড়বে সেই গ্রামের নাম হচ্ছে লুকুং। লুকুং গ্রাম প্রথম পড়বে। এই একটা ব্রিজ। প্যাংগংয়ের ফার্স্ট ভিউ, এই বললাম না কোনো এক পাহাড়ের খাঁজে এঁকে দেখা যাবে। প্যাংগংয়ের প্রথম ভিউ, পশ্চিম দিকটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানেই প্রথম যে গ্রামটি পড়বে ওটার নাম হচ্ছে লুকুং। নীল জল চোখের সামনে একেবারে। এইখান থেকে শুরু হচ্ছে প্যাংগং, এই দেখুন এইটা হচ্ছে প্যাংগংয়ের শুরু। আর প্যাংগং সোজা এইদিকে পূর্ব দিকে চলে গেল 134 কিলোমিটার। ওয়েলকাম টু লুকুং। চলে এলাম লুকুংয়ে। রং কি এখন প্যাংগংয়ের, অসাধারণ সুন্দর প্যাংগং লেক। কত ভ্যারাইটিস কালার এখন। এইখানে শুটিং হয়েছিল 3 ইডিয়টস। জলের কালারটা দেখুন এখন একেবারে নীল। প্যাংগংয়ের এখানে অনেক মানুষ নেমে গেছে, এই যে এই জায়গাটা কেমন সরু হয়ে জলের ভেতর ঢুকেছে আর সবাই এইখানেই চলে গেছে। আমরা সোজা আগে যাচ্ছি আমাদের হোমস্টে বা হোটেলে। এরকম জায়গায় এই হোটেলগুলো রয়েছে প্যাংগংয়ের একদম সামনে। মানে কালারে, আকাশের রঙের সঙ্গে কালারটা কিন্তু নির্ভর। 13,862 ফুট উপরে এই লেক, তবু এই লেকের জল জমে যায়, লবণাক্ত হ্রদ তাও। এইখানে প্যাংগং আবার ওইদিকে ঢুকে গেছে। পর্যটকরা মোটামুটি এইদিকে 20 কিলোমিটার পর্যন্ত যায়। এক এক জায়গায় এক এক কালার। তবে এখানে আসতেই কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে। আমরা কিন্তু অলরেডি 14,000 ফুট উপরে চলে এসেছি। এই যে প্রচুর এখানে ক্যাম্প, মানে হোটেল রয়েছে। উপরে সব টিনের ছাউনি, এদিকে এরকম পরপর কটেজগুলো। আর এই কটেজের সামনে হচ্ছে এই লেক। দুরকম কালার, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে একই লেকে দুরকম কালার। ফার্স্ট ভিউ আমাদের কটেজের। কিন্তু আমরা এখন আগে ওই প্যাংগং লেকে ঘুরে আসবো, তারপরে এই কটেজে উঠবো। এই মুহূর্তে উঠতে পারছি না, কারণ এখনও রোদ আছে। ওই প্যাংগং লেকে এখনও রোদ আছে, ওই জায়গাটা এখন ভালো দেখা যাবে। এই জন্য আগে ঘুরে এসে তারপর এই কটেজে আমরা উঠবো। দারুণ সুন্দর। মাঝে আবার দেখছি এই যে এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, দারুণ জমে যাবে মনে হচ্ছে আজকে প্যাংগংয়ের পাড়ে। গাড়ি চলে এলো পার্কিংয়ে। গাড়ি এই পর্যন্ত লাস্ট। আই লাভ প্যাংগং। আমরা হেঁটে চলেছি।
13,862 ফুট উপরে এই প্যাংগং লেক। এইখানে আবার এখানে এইগুলো বিক্রি হচ্ছে, সবাই কেনাকাটা করছে। এই সোজা চলে গিয়েছে, এইটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। ওই সামনে কিছুটা গিয়ে তারপরে বেশিরভাগ অংশটা চীনের মধ্যে চলে গেছে। প্যাংগং লেক, লেকের কালার কি এখন! আর এইদিকে আবার বরফ জমে আছে দেখো। জলের কাছাকাছি চলে এলাম প্যাংগংয়ের, আর এইখানে উঠছে ভারতীয় পতাকা। প্যাংগংয়ের জল তো একদম স্বচ্ছ জল, নিচে এই ঘাসগুলো জলের নিচে রয়েছে, তার মানে বুঝতে হবে এখন জলের পরিমাণ বেড়েছে। আর বিরাট ঢেউ দিচ্ছে এখন, খানিকটা সমুদ্রের মতোই ঢেউ দিচ্ছে। দারুণ কালার। सर में खड़ा रहेगा तो 25 है, আচ্ছা, बैठेगा तो 50 रुपीज है। ব্যাটেগার 50 রুপিস। ও উঠে পড়েছি। এইটাই হচ্ছে, এখানেই করিনা কাপুর এটা চালিয়েছিল মনে হচ্ছে, তবে এখানে যা ঠান্ডা কল্পনা করা যাচ্ছে না। এই অভিজ্ঞতা নিতেই হবে, তবে এটা কিন্তু আসল না, আসল কোনটা সেটা জানি না। এরকম আছে প্রচুর, এটাই উঠলেই 50 টাকা দিতে হচ্ছে। ওরাই বলছিল যে এইবার এই প্যাংগংয়ের জল বেড়ে গেছে, এবং জল বেড়ে গেছে তার প্রমাণ হচ্ছে যে ঘাস জলের নিচে ডুবে আছে। সব গ্রুপ আমাদের 3 ইডিয়টসের সিন হয়েছিল নাকি এইরকম জায়গায়, কিন্তু এবছর জল এতটা বেড়ে গেছে যে সেই জায়গা জলের নিচে চলে গেছে। এইটা একটা নতুন খবর। এই প্যাংগং লেক 134 কিলোমিটার লম্বায়, আর এই যে চওড়া, সর্বোচ্চ চওড়া রয়েছে 5 কিলোমিটার, আর এর যে গভীরতা 100 মিটার, মানে প্রায় 400 ফুট হাইস্ট গভীরতা। কল্পনা করা যায়? এবং এই প্যাংগং লেক জল কিন্তু পুরোপুরি সমুদ্রের মতো নোনা জল। নোনা জল হওয়ায় এইখানে খুব একটা মাছ টাছ দেখতে পারবেন না, তবে বিভিন্ন রকম পাখি দেখা যায়। এই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের হ্রদ। আর এখানে জলের স্রোতটা কীরকম তাই দেখুন, হাওয়ার জন্য ঢেউ, বিরাট ঢেউ। আর এত স্বচ্ছ জল, বাপরে, এত সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে দেখছি। এইখানে এই যে বসার জায়গা, এরকম জায়গায় বসলেও কিন্তু আপনাদের পার হেড 50 টাকা দিতে হবে, আবার স্কুটিতেও 50 টাকা দিতে হবে। লেকের এইখানে খানিকটা ভেতরে ঢুকে গেছে। জল তো ঠান্ডা, আগেই বললাম, হিমবাহের জল। আর এই জল কেন এত নোনতা হয়, কারণ এর মধ্যে অনেক খনিজ পদার্থ রয়েছে। এছাড়া এই যে গোটা হিমালয়ান এবং কারাকোরাম রেঞ্জ, এইগুলো যখন তৈরি হয় তার আগে এখানে কিন্তু একটা সমুদ্র আগেই ছিল। সেই সমুদ্রের নাম হচ্ছে টেথিস সমুদ্র। টেথিস সমুদ্র পরবর্তীতে পাললিক শিলায় নিচে, তার যে নিচে পাললিক শিলা থাকে, সেই পাললিক শিলা ভাঁজ খেয়ে এই পর্বতগুলো তৈরি হয়। আর এই যে গোটা লাদাখ এই মাঝে পড়ে যায়, চারিদিকে রয়েছে উঁচু উঁচু পর্বত, আর মাঝে এটা রয়ে যায়। এই জন্য তিব্বতকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। আমরা পুরোটাই মালভূমিতে রয়েছি, আর মালভূমি মানে এর আকার আকৃতি যেমন, সেটা হচ্ছে মরুভূমির মধ্যে পড়ে। জল কিন্তু নোনা, জল নোনা, কিন্তু সমুদ্রের জলে যতটা পার্সেন্ট লবণ থাকে, প্যাংগংয়ের জলের নুনের মাত্রা একটু কম, কিন্তু নোনতা জল, একটা গন্ধ আছে জলে। আর একটা ইনফরমেশান দিয়েছি, এই যে বিরাট বড় লেক, 134 কিলোমিটার লেক, এ কিন্তু একটানা ঠিক এতটা চওড়া নেই, জায়গায় জায়গায় সরু নালার মতো হয়ে গেছে। এই রকম শোনা যায় 5খানা লেক জুড়ে এই লেকটা রয়েছে। তবে বেশিরভাগটা চীন দখল করে নিয়েছে মানে ওদের মধ্যেও খানিকটা আছে। তো যাই হোক, প্যাংগংয়ের তীরে আসতে পারাই মানে একটা ভাগ্যের ব্যাপার। এই যে ইয়াকগুলো রয়েছে, ইয়াকে উঠলেই 200 টাকা, মানে উঠে ছবি করলে 200 টাকা নেয়, আর যদি একটু ঘুরে বেড়ান তাহলে 500 টাকা লাগবে। প্যাংগংসো মানে হচ্ছে তিব্বতী ভাষায়, এইটার মানে হচ্ছে উঁচু তৃণভূমির হ্রদ। ওই দূরে রয়েছে প্যাংগং লেক, আর লেক পারে আমাদের এই যে প্যাংগং ব্লিস কটেজ। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী আমাদের এই রকম জায়গায় রাখছে, অভূতপূর্ব সুন্দর একটি জায়গা। আবার ওই দূরে ওখানে আবার বরফ জমে আছে। এরকমভাবে পরপর বেশ কয়েকটা কটেজ রয়েছে। এইখানে রুম বন্টন হয়েছে লটারি করে, দেখি কত পেয়েছি, 6 নম্বর। আর ওরা এখন মালপত্র টেনে আনছে, আর আমরা ওই লটারি করে 6 নম্বর যেটা পেয়েছি
সেই কটেজটা ঢুকিয়ে দেখাই কেমন। 6 কোনটা? এইটা 6। এটা আমাদের 6 নম্বর। বাইরে বর্দা বসে আছে, দুটো চেয়ার রয়েছে বাইরে এরকম। আর ভেতরটা কি আছে, উফ, প্রথম দর্শনেই মন ভরে গেল যে এইরকম রিমোট প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর রুম দিতে পারে এরা। যাই হোক, নিচটা কিন্তু কার্পেট রয়েছে, কার্পেট। আর এই হচ্ছে বেড। বেডটা যথেষ্ট বড় এবং দেখুন এরকম জায়গায়ও কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এইদিকে অনেকটা স্পেস রয়েছে, এই কার্টেন রয়েছে, এই কার্টেন সরালে এইদিকে প্যাংগং লেক, আর এই হচ্ছে আপনার বেড। আচ্ছা, চার্জিং পয়েন্ট রয়েছে। ওয়ালগুলো দেখুন একদম কালারফুল করা রয়েছে। এইখানে একটা বেশ আরামদায়ক সোফা রয়েছে, 2-3 জন বসা যাবে। আর এই হচ্ছে ওয়াশরুমটা অনেকটা বড় কিন্তু, এবং বেসিনটা দেখুন বেশ উন্নত মানের বেসিন এরকম জায়গায় রয়েছে। এখানে একটা আয়নাও রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড, কি নেই এখানে, আমি শুধু তাই ভাবছি। এই হচ্ছে আমাদের বেড, আর এই হচ্ছে প্যাংগং লেক। চলো বেরোই। কেমন হয়েছে কটেজটা? খুব 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 সুন্দর, সুন্দর হয়েছে? প্রতিটা ঘরই সুন্দর ছিল, এই ঘরটাও খুবই সুন্দর। আচ্ছা, তা প্রথম এসে একটু শরীর খারাপ লাগছিল, কেন, কি কারণে? প্রথম এসে মাথায় টুপি দিইনি, কানে চাপা দিইনি। এখানে আসলে অবশ্যই মাথায় টুপি কানে চাপা দিতেই হবে, যেটা বুঝলাম। আমি একটু বেশি স্টাইল মারতে গিয়েছিলাম, কানে এত জোর হাওয়া লেগেছে আমার, ওই কানের যন্ত্রণা থেকে যেন মনে হচ্ছিল গোটা শরীর জ্বালা করছে। হঠাৎ করে অনেক উপরে আমরা চলে আসি, তো অল্টিটিউড হাই হওয়ার জন্য অনেক সময় প্রবলেম হতে পারে। এই জন্য প্রথমটা বেশি জোর হাঁটা চলা না করে ধীরে ধীরে হাঁটবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠান্ডার জন্য যা ব্যবস্থা নেওয়ার পুরোটা ঢেকে রাখবেন। ওই ঠান্ডার জন্য অনেক সময় মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আসলে হয় না। পছন্দ হয়েছে তো কটেজ, তাই বলো? এখনও পর্যন্ত এখানে সবই ঠিক আছে, শুধু ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি। এই 14,000 ফুট উপরে কাঁপুনি ধরে যাচ্ছে এখন। আর এখন বিকেলটা, প্যাংগং এই আছে, এই প্যাংগংয়ের এদিকটা এখন কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন একেবারে নীল ছিল যে জলটা, সেই জল কিন্তু এখন আর নীল নেই। তার কারণ হচ্ছে এই যে পাহাড়ের উপর রোদটা পড়েছে, পাহাড়ের যে কালার সেইটাই জলের উপর পড়ছে, যার জন্য কালারটা চেঞ্জ হচ্ছে। এই দিকে সূর্য অস্তমিত, এই যে এই দিকে অস্ত যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পশ্চিম দিক, আর এইটা হচ্ছে পূর্ব দিক। সব ভালো, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো আমার সঙ্গে ওনার রয়েছে এই যে শুভজিৎ। এখন আমি ওর কাছ থেকে জানবো যে সত্যি তোমরা কি প্রত্যেকবার সব গেস্টদের এরকম জায়গায় রাখো? স্যার আপনি তো দেখেছেন, এবং আপনার স্যার 30 জন আছে, তারা এখানেই আছে। আর প্রতিবারে এখানেই মানুষ থাকে। আমার মেন টার্গেটই হচ্ছে ভালো রুম যে প্রোভাইড করাটা। এই ঠান্ডার মধ্যেও শুভজিৎ নিয়ে এসছে, এটা কি? গোল্ডেন ফ্যাট ফোন। ওরে বাপরে, গরমের মধ্যে তো দারুণ এনেছে এটা দেখছি। দারুণ খেতে হবে এটা মনে হচ্ছে। ঠান্ডায় তো জমে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে এই গরম গরম খাবার একটার পর একটা, এইটাও বেশ ভালো লাগছে। এই হচ্ছে রাতের দৃশ্য, আর এত পরিষ্কার চাঁদ আমি তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, এখানে ধূলিকণা নেই, হ্যাঁ একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে। তাছাড়া উঁচুতে আছি, 4-5 কিলোমিটার উঁচুতে রয়েছি। এখন রাত প্রায় 10টা বাজে। এখন ডিনারে কি কি দেওয়া হয়েছে, কি কি খাবার রেডি করেছে, চলুন খেয়ে আসি। বাইরে বেশিক্ষণ না ঘোরাঘুরি করে ডাইনিংয়ে চলে যাই। ডাইনিংয়ের ভেতর তো বিরাট গরম। প্যাংগংয়ে ঠান্ডায় জমে গেলে কি হবে, পাতে একেবারে গরম গরম বিরিয়ানি। এই বিরিয়ানি খেয়ে মন প্রাণ ঠান্ডা করে একদম লেপের নিচে লেগ পিস তো একটা করে আছেই বিরিয়ানির সঙ্গে, তারপরে আবার চিকেন চাপ দিয়েছে, কত খাবে আর কি। কোল্ড ড্রিঙ্কসও রয়েছে আজকে, বিরিয়ানির জন্য কোল্ড ড্রিঙ্কস। দারুণ করেছে, খাওয়া নিয়ে কোনো কথাই হবে না। আর শেষ পাতে আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। এই হচ্ছে সকালের প্যাংগং লেক আমাদের কটেজের বাইরে থেকে। আর কটেজের একদম উপরে ঠান্ডায় এখন আকাশটা তো বিভৎস পরিষ্কার, একেবারে নীল আকাশ। গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজকে হচ্ছে 27শে মে, আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। আর প্যাংগং লেকের অবস্থা এখন এই, রোদ একদম আমাদের সামনে পড়েছে, তাকানো যাচ্ছে না। আর এখন টেম্পারেচার রয়েছে মাইনাসে। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা একদম না বললেই নয়। প্রথমত প্যাংগং প্রচণ্ড ঠান্ডা, এখানে শীতের পোশাক সমস্ত কিছু থাকবে। শ্বাসকষ্টের জন্য কর্পূর হোক কিংবা অক্সিজেন সিলিন্ডার, সেগুলো তো এরাই দেয়, এজেন্সির লোকই দেয়, সেটা সঙ্গে রাখবেন। 2-1বার টেনে নিলে আর কোনো অসুবিধা নেই। এছাড়া কোকা 30 এইগুলো তো রাখতেই হবে।
এছাড়া যেগুলো বলার আছে এইখানে কিন্তু প্রচণ্ড শুষ্ক, এত শুষ্ক না এখানে যে গলা টলা সব শুকিয়ে আসে। আচ্ছা, এইখানে এটিএমের কোনো বালাই নেই, এটিএম টিটিএম কিছু নেই, টাকা ক্যাশ অবশ্যই সঙ্গে রাখতে হবে। এইখানে গরম জল ওই সকালের দিকে দেয় আর সারাদিন দেবে না। জলের কিন্তু সমস্যা আছে, এখানে ইচ্ছামতো জল ব্যবহার করা যাচ্ছে না। জল আবার দেখা যাচ্ছে আমাদের জলটা আজকে জমে গেছে, সেই জলে আমরা আজকে সকালে জল পাইনি, জেনারেটর চালিয়ে জল টল গরম করে আবার সেগুলো দেওয়া হলো। যাই হোক, এখানে কারেন্ট থাকে না কিন্তু বেশি, কারেন্টের একটা নির্দিষ্ট সময় আছে। দিন যেমন এখন 7টা বাজে, এখনও কারেন্ট আসেনি। কালকে আমরা যখন আসি 6টার থেকে রাত 11টা পর্যন্ত কারেন্ট ছিল, তারপরে একদম বন্ধ হয়ে গেল, তো গেলই, আর আসেনি। কিন্তু চার্জ দেওয়ার ব্যাপারটা থাকলে বা অন্য কিছু ব্যাপার থাকলে সন্ধ্যা 6টা থেকে রাত 11টার মধ্যে করে ফেলতে হবে। এইটা মানে যে কটেজগুলো তার থেকে বেশ খানিকটা দূরে, দেখলে মনে হয় কাছে কিন্তু আসলে দূর। আর রোদের যা তেজ, এখানে ইউভি মানে আল্ট্রাভায়োলেট রেড পরিমাণ অনেক বেশি। এখানে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে, সানগ্লাসও লাগবে, নাহলে তাকাতে পারবেন না। আর এই হচ্ছে আমাদের কটেজ ছিল, প্যাংগং ব্লিস কটেজ। চ্যাংচেংমো পর্বতশ্রেণী, প্যাংগং পর্বতশ্রেণী এবং কৈলাস পর্বতশ্রেণী, অর্থাৎ প্যাংগং লেকের 3 দিকে 3টি পর্বতশ্রেণী রয়েছে। সকালে আবার আমরা প্যাংগং লেকের পাড়ে যাচ্ছি। এই দেখলেই মন একেবারে শক্তিতে ভরপুর হয়ে যায়। এই যে করিনা কাপুর সেই স্কুটি, এই স্কুটি এখানে প্রচুর রয়েছে, বিভিন্ন জায়গায় সেম স্কুটি রয়েছে। কি স্বচ্ছ নীল জল, তাই দেখুন, একদম পরিষ্কার। আর প্যাংগং লেকের পাড়ে কিন্তু ওই ট্রেন খাটাতে দেওয়া হয় না, এমনকি এখানে বোটিং বা অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিস যা রয়েছে সেগুলো কিছুই এখানে কিন্তু করতে দেওয়া হয় না। পরিবেশকে রক্ষা করার জন্য এটা করা হচ্ছে। আর প্যাংগংয়ের এই যে চওড়া দেখছেন, কিছু কিছু জায়গায় চওড়া কম আছে, যেমন এখানে যেটুকু চওড়া আছে ওই সামনে ওইখানে প্যাংগং লেক অনেকটা চওড়া, মানে প্রায় 5 কিলোমিটার এইটুকু হবে, দেখে মনে হয় না কিন্তু হয়। একজন এই যে এখন নেচেই যাচ্ছে। এই হচ্ছে সকালের প্যাংগং। সকালেও প্রচুর মানুষ প্যাংগংয়ে চলে এসছে, নানান অ্যাক্টিভিটি করছে তারা, কেউ নাচ করছে। দেখুন এই প্যাংগংয়ের জলের কালারটা দেখুন, প্রথম এইটা সবুজ কালার রয়েছে, তারপরে ওদিকে নীল রয়েছে। প্যাংগং লেক বিভিন্ন কালারের হয়, নীল, সবুজ এবং লাল। এই যে বিভিন্ন কালারের ভ্যারিয়েশনে প্যাংগং লেক কিন্তু সেজে ওঠে দিনের বিভিন্ন সময়ে। সমরেরি লেকটা কিন্তু এর থেকেও বেশি উঁচু, কিন্তু ওটা লবণাক্ত হ্রদ নয়, ওটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ। এইদিকে কালারটা কিন্তু সেজে উঠেছে, নানান রকম কালার রয়েছে এখানে। প্যাংগংয়ের এই যে উপর দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তা কিন্তু ভারতীয়দের, ইন্ডিয়ান সেনারাই এখান দিয়ে যাতায়াত করে এই রোড দিয়ে, মানে এটা ভারতের মধ্যেই পড়ে। এই যে লেক দেখছেন, এত সুন্দর লেক, 1999 সালের আগে পর্যন্ত এখানে পর্যটকরা আসতে পারতো না। 1999 সালের পর থেকে পর্যটকরা এখানে আসতে পারে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সত্যি 3 ইডিয়টসের সেই যে গল্প কাহিনী মানুষের মনে এমন সাড়া দিয়েছিল যে সে আর বলার না। এই যে ঘোড়া এবং যে ইয়াক রয়েছে, ইয়াকে উঠে ছবি তুললে 200 টাকা আর ঘুরলে 500 টাকা, এ ঘোড়ায়ও তাই। এখানে বিক্রি হচ্ছে রুদ্রাক্ষ, শিলাজিৎ, এইগুলো এই যে সব কিনছে। চলো আর কি, কাহানি আজকের মতো শেষ হলো। তো যাই হোক বন্ধুরা, প্যাংগং লেক তার পার্শ্ববর্তী অঞ্চল সব কিছু আমি ঘুরে দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর এই ভিডিও আর আমি বেশি বড় করব না, ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।